তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ সন্ধ্যার শিরোনাম। উপনির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে গুলশানে বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। চুরি নয়, পূর্ব শত্রুতার জেরেই ঘোড়াঘাটের ইউএনওর ওপর হামলা, মালি রবিউল 6 দিনের রিমান্ডে। গ্যাস লাইনের লিকেজ থেকে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ, সিআইডির তদন্ত প্রতিবেদন শিগগিরই। জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার গ্রেপ্তার, দুবাইয়ে নারী পাচারে জড়িত থাকার অভিযোগ। রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে উপনির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছে বেশ কয়েকজন। সকাল থেকেই মনোনয়ন প্রত্যাশীদের শোডাউন চলছিল গুলশান কার্যালয়ের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা 18 আসনের মনোনয়ন প্রত্যাশী SM জাহাঙ্গীর হোসেন ও কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকা 5 ও ঢাকা 18 এই দুই আসনে মোট 15 জন মনোনয়নপত্র জমা দিয়েছে। তফসিল অনুযায়ী ঢাকা 5 এবং নওগাঁ 6 আসনে উপনির্বাচন ভোট গ্রহণ হবে 17 সেপ্টেম্বর। ঢাকা 18 ও সিরাজগঞ্জে 1 আসনের উপনির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। এই মুহূর্তে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে আছেন সহকর্মী জাহানারা পারভীন, বিস্তারিত জানবো তার কাছে। জাহানারা, বিএনপির কার্যালয়ের সামনের পরিস্থিতি এখন কিরকম? আর আমরা দেখেছি যে সেখানে সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের সূত্রপাত কি ছিল বলে জেনেছেন? এই মুহূর্তে গুলশান কার্যালয়ের সামনের পরিবেশ অনেকটাই শান্ত, তবে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। 4 আসনের প্রার্থীর যেসব কর্মী সমর্থকরা এসেছেন তারা নেতার পক্ষে কথা বলছেন এবং বিকেলে যে সংঘর্ষটা হয়েছে তার মূল কারণ আমরা যেটা জানতে পেরেছি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা 18-র যে দুই প্রার্থী কফিল উদ্দিন আহমেদ এবং SM জাহাঙ্গীর, তাদের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ যেটা আমরা পেয়েছি, নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, অভিযোগটা আসলে জাহাঙ্গীর, SM জাহাঙ্গীর যে কর্মী সমর্থকরা তারা হামলা করেছেন এমনটাই দাবি করেছেন কফিল উদ্দিন আহমেদের কর্মী সমর্থকরা এবং কফিল উদ্দিন আহমেদের চালক আহত হয়েছেন। দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, মাথা ফেটে গেছে এবং 10-12 জন আহত হয়েছে এমনটা তারা দাবি করেছেন। আসলে আমি একটু এখানকার পরিবেশটা আপনাকে একটু দেখিয়ে দিতে চাই। গুলশান কার্যালয়ের, খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে এখন নেতাকর্মীদের আমরা অবস্থান দেখতে পাচ্ছি এবং এটা দুপুরের পর থেকে এখানে তারা জড়ো হয়েছেন। আজ যেহেতু 4 আসনে মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার চলছে গুলশান অফিসের ভেতরে, 32 জন প্রার্থী এই 4 আসনের জন্য তারা মনোনয়ন প্রার্থী এবং তাদের মধ্যেই বাছাই করা হবে 4 জন প্রার্থীকে। ঢাকা 5 আসন, নওগাঁ 6 আসন, ঢাকা 18 এবং সিরাজগঞ্জ 1, এই 4টি আসনে 32 জন প্রার্থী আজ সাক্ষাৎকার দিচ্ছেন এই মনোনয়ন বোর্ডের সামনে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন লন্ডন থেকে তারেক রহমান, তিনিও যুক্ত হয়েছেন স্কাইপিতে। আসলে আমরা বহুদিন পরে গুলশান কার্যালয়ের সামনে এরকম সরগরম অবস্থা দেখতে পাচ্ছি এবং সংঘর্ষের যে ঘটনাটা ঘটেছে সেটিও আমরা আজকে এই পরিবেশটাকে একটু অন্যরকম করে তুলেছে এবং তখন একটা ধাওয়া পাল্টা ধাওয়া এবং হামলার পরে স্লোগান এবং পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এখন এসে দেখতে পাচ্ছি আমরা এক ধরনের শান্ত পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা এখানে পুরো এলাকার গুলশান অফিসের সামনের যে সড়ক, এই সড়কের দুই পাশ জুড়ে আশেপাশে তারা অবস্থান নিয়েছেন এবং তারা আসলে অপেক্ষা করছেন যে প্রার্থীদের পক্ষে তারা এসেছেন সেই প্রার্থীর আসলে মনোনীত হন কিনা সে দেয় তাদের অপেক্ষার বিষয়। এবং আমরা একটি শোডাউনের মতো পরিস্থিতি আমরা দুপুরের পর থেকে এখানে বিকাল থেকেই দেখতে পেয়েছি, যে কত সমর্থক কর্মী এখানে নিয়ে এসে জড়ো করা যায় সেরকম একটা প্রবণতা নেতাদের মধ্যে লক্ষ্য করা গেছে। যে 32 জন প্রার্থী এসেছেন এই
4টি আসনের জন্য মনোনয়ন প্রত্যাশা করে তারাও তাদের কর্মী সমর্থকদের এখানে এনে জড়ো করেছেন। গতকালও নয়াপল্টন কার্যালয়ে আমরা দেখেছি যে তারা যখন মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল বিকেল 5টা পর্যন্ত, সেখানেও তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। অনেক বেশি সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে এসে তারা নয়াপল্টনে জমা দিয়েছেন এবং আমরা আসলে বহুদিন পর যদি সংঘর্ষের বিষয়ে আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করি যে এই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য দেয়া হয়েছে কিনা, দুইজন সমর্থকদের মধ্যে পাল্টা হামলা হয়েছে, কিন্তু বিএনপি এই ব্যাপারে কিভাবে দেখছে বা অফিসিয়ালি তারা কোনো মন্তব্য করেছে কিনা এই বিষয়ে? এখনো পর্যন্ত এই হামলা বা সংঘর্ষের ঘটনায় বিএনপির কোনো অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি, কারণ যখন এই ঘটনা ঘটছে তখনই তারা মনোনয়ন বোর্ডের যে সভা, সেই সভা শুরু হয়ে গেছে, সাক্ষাৎকার পর্ব শুরু হয়ে গেছে। সেখানে স্থায়ী কমিটির সব সদস্যরা রয়েছেন যারা কথা বলবেন, কিন্তু আমরা আসলে অপেক্ষা করছি এই সাক্ষাৎকার পর্ব শেষ হওয়ার জন্য। শেষ হওয়ার পরে আমরা বিএনপি নেতাদের কাছে জানতে চাইব যে এই যে হামলাটা তারা কিভাবে দেখছেন এবং তখন তাদের অফিসিয়াল মন্তব্য আমরা পাবো আশা করি। কিন্তু এখনো পর্যন্ত অফিসের যে কার্যালয়ের ভেতরের কক্ষে যেহেতু সাক্ষাৎকার চলছে, কেন্দ্রীয় কোনো নেতাকে আমরা এখনো অফিসের নিচে বা আমাদের আয়ত্তের মধ্যে পাইনি। এখনো আসলে মনোনয়ন বোর্ডের সভা চলছে, তারপর আমরা আশা করছি যে আমরা বিএনপির মন্তব্য এই ব্যাপারে পেয়ে যাব। কিন্তু এই সংঘর্ষের ঘটনাটাকে এখানে যারা দপ্তরে যারা রয়েছেন অন্যান্য সবাই আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনক ঘটনা বলে মন্তব্য করেছেন। জাহানারা পারভীন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আপনার কাছে আবার ফিরে আসবো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এখনকার মতো যোগ দেওয়ার জন্য। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার অভিযোগে ইউএনও অফিসের মালি রবিউল ইসলামকে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গত রাতে তাকে বিরল থেকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে রংপুর রেঞ্জের ডিআইজি জানান, চুরি নয়, পূর্বশত্রুতার জেরে হামলা হয় ওয়াহিদা খানমের ওপর। শনিবার দিনাজপুরের পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। তিনি জানান, চুরি নয়, পূর্ব শত্রুতার জেরে ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলা হয়েছে। এতে জড়িত অভিযোগে ইউএনও অফিসের মালিক রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সে ঘটনার সাথে সম্পৃক্ত তার কথা স্বীকার করে তার বক্তব্য প্রদান করেছে এবং সেই তার বক্তব্যের প্রেক্ষিতে আমরা বেশ কিছু আলামত উদ্ধার করেছি। ডিআইজি জানান, টাকা চুরির অভিযোগে গত জানুয়ারিতে সাময়িক বরখাস্ত করা হয় রবিউলকে। এরপর থেকেই হামলার পরিকল্পনা করছিলেন তিনি। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি ঘটনা সংক্রান্তে, অনেকেই জিজ্ঞাসাবাদ করেছি যাদেরকে সন্দেহ করেছি। সিসিটিভি ফুটেজ সেটি আমরা সংগ্রহ করে সেটির সাথে আমরা মিলিয়ে দেখছি। এদিকে ইউএনও অফিসের নৈশ প্রহরী নাহিদ হোসেন পলাশকে গ্রেপ্তার দেখানোর পর আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে। এছাড়া 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে আসামি আসাদুল ইসলামকেও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম তার ডান হাতের কনুই পর্যন্ত নাড়াতে পারছেন, কাটা হয়েছে মাথার সেলাই। খেতে পারছেন শক্ত খাবার। মেডিকেল বোর্ড বলছে এখনও ডান পা অবশ থাকলেও ওয়াহিদা অনেকটাই শঙ্কামুক্ত। 2-1 দিনের মধ্যেই তাকে নেওয়া হতে পারে কেবিন। দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে 2 সেপ্টেম্বর রাতে হামলা হয় ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর। এরপর থেকেই তিনি চিকিৎসাধীন ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে। শনিবার ওয়াহিদা খানমের মাথার সেলাই কাটা হয়েছে। চিকিৎসকরা জানান, শরীরের ডান পাশের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আজকে ইনশাআল্লাহ উনি ডান হাত কনুই থেকে নিচের দিক পুরোটা নাড়াতে পারছেন, উনি হাতটা তুলতে পারছেন। তার মানে আমরা বলতে পারি ওনার হাতের অনেকখানি ইমপ্রুভমেন্ট আল্লাহর রহমতে হয়েছে, তবে পা এখনো নাড়াচ্ছেন না। চিকিৎসকরা আরও জানান, তার রক্তচাপের অবস্থা স্থিতিশীল। 2-1 দিনের মধ্যে তাকে দেওয়া হতে পারে কেবিনে। উনি এখন খাওয়া দাওয়া করছেন, সলিড খাচ্ছেন। ওনাকে আমরা সলিড খাওয়া, আগে তো শুধু উনি নরম তরল খেতেন, এখন আমরা ওনাকে শক্ত খাবার অ্যালাউ করেছি। উনি শক্ত খাবার খেতে পারতেছেন এবং ওনার পালস, ব্লাড প্রেশার, জ্ঞানের মাত্রা এগুলা আগের মতো স্টেবল আছে। কি করা হবে? যতগুলো বিষয় আছে সবই আমরা খতিয়ে দেখবো এখানে, যাতে করে এই সব বিষয়গুলো তদন্তের জন্য উঠে আসে এবং আমাদের চেষ্টা থাকবে দ্রুততার সাথে এই সামগ্রিক যে সাক্ষ্য প্রমাণ যেগুলো আছে এগুলো কালেক্ট করে তদন্ত সম্পন্ন করা। এদিকে বিস্ফোরণে দগ্ধ শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন 5 জনের অবস্থায় আশঙ্কাজনক। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের নিয়ে শঙ্কায় চিকিৎসকরা।
তাদের অবস্থা আসলেই ক্রিটিক্যাল এখনও, যদিও তাদের পার্সেন্টেজ অফ বার্ন অনেক কম, কিন্তু শ্বাসনালী পড়ার কারণে তাদের আসলে রিস্ক অনেক বেশি। এই কারণে তাদের আমরা আইসিইউতে রেখে ক্লোজ মনিটরিং করতেছি এবং সেইভাবে আছে। বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 31 জনের, শুধু একজনই বেঁচে হাসপাতাল ছেড়েছেন। 4 সেপ্টেম্বর এশার নামাজের সময় ফতুল্লার পশ্চিমতলা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে 37 জন দগ্ধ হন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে করোনায় আরও 34 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 23 এবং নারী 11 জন। এ নিয়ে মোট প্রাণহানি 4702 জনের। 94টি ল্যাবে গত 24 ঘন্টায় 10,723 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1282 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.96%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,36,044 জনে। একদিনে সুস্থ হয়েছেন আরও 2,247 জন। এ নিয়ে মোট সুস্থ 2,38,271 জন। রোহিঙ্গা প্রত্যাবর্ষণের জন্য বাংলাদেশের সঙ্গে যে চুক্তি হয়েছিল, মিয়ানমার তা রক্ষা করতে পারেনি বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। রাখাইনে রোহিঙ্গাদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির পরিবর্তে রাখাইনের সংঘর্ষ চলছে বলেও জানান তিনি। সকালে 27তম আসিয়ান রিজিওনাল ফোরামের ভার্চুয়াল সম্মেলনে এই কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর হত্যা ও নিপীড়নের মুখে 2017 সালের 25 আগস্ট থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। তাদের দেশে ফেরাতে 2018 সালের জানুয়ারিতে গঠন হয় বাংলাদেশ মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপ। এরপর কয়েক দফা বৈঠক হলেও রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর অগ্রগতি নেই। 27তম আসিয়ান রিজিওনাল ফোরামের ভার্চুয়াল সম্মেলনে মিয়ানমারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। বলেন, মিয়ানমারের সঙ্গে 3টি সমঝোতা স্বাক্ষর করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের ফেরাতে অনুকূল পরিবেশ তৈরির কথা থাকলেও তার বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় সুরক্ষার বিষয়ে মিয়ানমার সরকারের ওপর আস্থা রাখতে পারছেন না রোহিঙ্গারা। এ সমস্যার সমাধান না হলে দেশে উগ্রবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কা জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ গেভ শেল্টার, নানা প্রতিকূলতা পাশ কাটিয়ে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। কূটনৈতিক উপায়ে তাদের প্রত্যাবর্ষণের সব রকম চেষ্টা করে যাচ্ছি। এজন্য কয়েক দফা আলোচনার পর চুক্তিও হয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাখাইনে নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতিও দিয়েছিল মিয়ানমার। দুর্ভাগ্যবশত এখনও তাদের ফিরিয়ে নেয়ার কার্যক্রম শুরু করেনি তারা। সেখানে গোলাবর্ষণ ও অস্থিতিশীল পরিবেশ বজায় আছে। এদিকে মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা গ্রাম কানকিয়াকে মুছে ফেলা হয়েছে মানচিত্র থেকেও। নতুন মানচিত্রে গুড়িয়ে ফেলা গ্রামের নাম নেই। জাতিসংঘ বলছে, কানকিয়ার মতো অন্তত 15টি গ্রাম মানচিত্র থেকে মুছে ফেলেছে মিয়ানমার। 2017 সালে রোহিঙ্গা নিধন অভিযানের সময় কানকিয়া সহ অন্তত 400 গ্রামে ধ্বংসযজ্ঞ চালায় মিয়ানমারের সেনারা। আন্তর্জাতিক চাপ এড়াতে সে সময় হত্যাযজ্ঞের আলামত বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় মিয়ানমার সরকার। এর আগে মিয়ানমার সেনাবাহিনীর ঊর্ধ্বতনের নির্দেশেই রোহিঙ্গাদের ওপর নির্বিচারে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয় বলে স্বীকারোক্তি দেয় 2 সেনা সদস্য। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন মুখ খুঁজে নাচ শেখাতেন। উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে নাচাতে নিয়ে যেতেন দুবাইয়ে। এরপর করাতেন দেহ ব্যবসা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে এসব অভিযোগ। তাকে গ্রেপ্তার করেছে সিআইডি। বরিশালের কাউনিয়ায় বাড়ি সোহাগের। 25 বছর ধরে সিনেমায় কাজ করছেন। কোরিওগ্রাফির পাশাপাশি একটি ড্যান্স ট্রুপও চালান। জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কিন্তু এই খ্যাতি কাজে লাগিয়ে সোহাগের বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ পায় পুলিশ। হাতে নাতে প্রমাণও পাওয়া যায়। মেয়েটা 1 নম্বর ড্যান্সার ভাইয়া। যত ড্যান্সার আছে এই 1 নম্বর ড্যান্সার। কখনো আমার সাথে যত বছর কাজ করেছে মেয়ে কখনো 1 ছাড়া কখনো 2 নম্বর হয় না ভাইয়া। নানা প্রলোভন দেখিয়ে এই নারীদের দুবাই পাঠান সোহাগ। বাধ্য করা হতো দেহ ব্যবসায়। রাজি না হলেই চলতো নির্যাতন। বকাঝকা করতো, খাবারের কতটা কষ্ট দিছে, আমাদের অনেকভাবে নির্যাতন করছে, হাত পা কাটছে।
50,000 টাকা প্রতি মাসে বেতন পাবা, তোমার টাকা তুমি প্রতি মাসে বিকাশে আমি দিয়ে দিব, কিন্তু ভাইয়া 7 মাস হয়েছে আপনি আমাকে 1 টাকাও দেন নাই। জুলাইয়ে নারী পাচার চক্রের মূল হোতা আজম খান সহ গ্রেপ্তার হন 5 জন, যাদের কাছ থেকে পাওয়া যায় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার সোহাগের নাম। 1 মাসের বেশি তদন্ত শেষে গ্রেপ্তার করা হয় তাকে। ইভান শাহরিয়া ওকে অ্যারেস্ট করতে গতকালকে লালবাগ 2 মামলা। 160 পেপার আসলে 2 জনের, সেই 160 পেপারের ভিত্তিতে অভিযোগটা হলো ওই যে সেটা আবার নৃত্যশিল্পীদের নিয়ে যায় মালয়েশিয়া, দুবাই। রাজধানীর নিকেতনে সোহাগের বাস, পাশেই ড্যান্স ক্লাব। তার সহকর্মীদের দাবি ষড়যন্ত্রের শিকার তিনি। চাপানো সম্পূর্ণ মিথ্যা ওকে দিল, আপনার কি বলবো, মিথ্যা অপবাদ দিল। এটা এখন কারা দিচ্ছে, কে দিচ্ছে, এটা আমি কোনো মতেই বুঝতে পারতেছি না। আমি জানা গেল কিছুদিন আগেই ঠিকানা বদল করেছেন সোহাগ। বাসার কেয়ারটেকার জানান নামি দামি অভিনেতা অভিনেত্রী ছাড়াও অনেক নারীর আনাগোনা ছিল তার কাছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পথশিশু জিনিয়াকে তুলে নিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও নিজেকে পাচারকারী নয় বলে দাবি করেছেন অপহরণ মামলার আসামি লোপা তালুকদার। তবে তদন্তে মানব পাচারের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে গোয়েন্দা পুলিশ। এছাড়াও লোপার বিরুদ্ধে চাকরি দেওয়ার কথা বলে 13 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মতিঝিল ও শাহবাগ থানার 2টি জিডি খতিয়ে দেখছে গোয়েন্দারা। গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা থেকে সবশেষ 28 আগস্ট ঢাকায় আসেন লোপা তালুকদার। ওঠেন সেগুনবাগিচার নিউ ইয়র্ক হোটেলে। সঙ্গে ছিল মেয়ে নদী তালুকদার। সেদিন সিসিটিভির ছবিতে দেখা যায় দুপুর 2:30টায় হোটেল লবিতে নাম ঠিকানা নিবন্ধন করছেন লোপা। হোটেলের তথ্য অনুযায়ী 29 আগস্ট স্বামী পরিচয়ে একজন দেখা করতে আসেন লোপার সঙ্গে। 1 ঘন্টা থেকে চলেও যান আবার সেই লোক। 3 সেপ্টেম্বর পর্যন্ত 7 দিন 405 নম্বর কক্ষে ছিলেন লোপা ও তার মেয়ে নদী। নদী তালুকদার ছিল লোপা তালুকদারের মেয়ে। সে আবার গত 9/9/10 এসেছিল, মানে গত পরশুদিন এসছে, এবং গতকালকে সে আমাদের এখান থেকে বোরখা পরে খুব করে চলে গেছে। একটু জোর জবরদস্তি করে আমাদের রিসেপশন থেকে তাকে রিকোয়েস্ট করা হয়েছিল কিছুক্ষণের জন্য স্টে করার জন্য, এবং সে কোনো বিলও দিয়ে যায়নি। শাহবাগ থেকে জিনিয়া অপহরণ হয় এই সময়ের মধ্যেই। অবশেষে গত 7 সেপ্টেম্বর নারায়ণগঞ্জ থেকে লোপাকে আটক ও জিনিয়াকে উদ্ধার করা হয়। নারী পাচার মামলায় লোপা এখন পুলিশ হেফাজতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তিনি জিনিয়াকে তুলে নিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও পাচারকারী নয় বলে দাবি করেছেন। তার দেয়া তথ্য বিভ্রান্তিকর বলছে গোয়েন্দা পুলিশ। যে তথ্য উনি দিয়েছেন এবং বাস্তবতা, এই প্রত্যেকটা বিষয় প্রশ্নের দাবি রাখে। দত্তক বা কোনো মেয়েকে নিতে হলে তার গার্ডিয়ানের পারমিশন লাগবে, তারপর রাষ্ট্রের বা থানার যে কর্তৃপক্ষ আছে তাদেরকে তো জানাতে হবে। 7 দিন 8 দিন জিডি হলো, মামলা হলো, সে কোনো রকম কোনো ইনফরমেশন দিল না। তারপর যেখানে উনি ছিলেন, ঢাকায় এসে যেখানে ছিলেন সেখানে না থেকে আরেকজনের বাসায় যেয়ে উনি উঠলেন। পুলিশের তদন্তে বেরিয়ে আসছে লোপার নানা অনৈতিক কর্মকাণ্ডের তথ্য। 2018 সালে মিজানুর রহমান আরিফ ও রেজাউল করিম নামে 2 ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে 13 লাখ টাকা নেয়ার অভিযোগ আছে। ভুক্তভোগীরা তার বিরুদ্ধে শাহবাগ ও মতিঝিল থানায় 2টি সাধারণ ডায়েরি করেন। এক জায়গা থেকে বলা হয়েছে যে তার কাছ থেকে চাকরির নামে 8 লাখ টাকা নিয়েছে, আর এক জায়গা থেকে বলা হয়েছে 5 লাখ টাকা নিয়েছে, এবং আমরা আশঙ্কা করছি আরও হয়তো এরকম অভিযোগ আসতে পারে। আমরা তাদের সাথে কথা বলেছি আপনারা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। তদন্তের স্বার্থে লোপা তালুকদারের ব্যাংক হিসাব যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছে পুলিশ। 2003 সালে গৃহকর্মী হত্যা মামলার আসামি হয়েও 2013 সালে রাজনৈতিক বিবেচনায় রেহাই পাওয়ার তথ্য মিলেছে অনুসন্ধানে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে প্রায় 5.5 মাস বন্ধ থাকার পর শুরু হয়েছে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি। তবে 21 সেপ্টেম্বরের আগ পর্যন্ত কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। দীর্ঘ অপেক্ষার পর টিকিট না পাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যদিও রেলওয়ে কর্তৃপক্ষ বলছে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হলেও অনেকে বিষয়টি বুঝতে পারেননি। করোনার সংক্রমণ ঠেকাতে 26 মার্চ সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। এর 2 মাস পর শুরু হয় ট্রেন চলাচল, তবে কাউন্টার নয়, যাত্রীদের টিকিট কাটতে হয় অনলাইনে। এ অবস্থায় 7 সেপ্টেম্বর রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনের অর্ধেক টিকিট কাউন্টারে বিক্রির কথা জানায়। শনিবার সকালে অনেকেই কমলাপুর রেল স্টেশনে যান টিকিট কাটতে, কিন্তু কাউন্টার থেকে জানানো হয় 21 সেপ্টেম্বরের আগ পর্যন্ত কোনো টিকিট বিক্রি হচ্ছে না। সঠিক তথ্য না থাকা ও টিকিট না পেয়ে ক্ষোভ জানান যাত্রীরা। কাউন্টার থেকে বলতেছে ওরা আগামী 21 তারিখ ভ্রমণের টিকিট দিচ্ছে,
বাট আজকে যে আমি আসলাম এত দূর থেকে পত্রিকায় নিউজ পাইয়া যে টিকিট দিবে, ওরা তো টিকিট দিচ্ছে না, এটা আমাদের ভোগান্তি, চরম ভোগান্তিতে বলেছে। আগামীকালকে ব্রহ্মপুত্রের টিকিট কেটে না, এখন অনলাইন ছাড়া কোনো টিকিট দেওয়া হবে না, 21 তারিখ থেকে নাকি দেওয়া হবে। আমাদের বলতেছে মন্ত্রীর কাছে যাইবার জন্য, আমি কি সাধারণ লোক মন্ত্রীর কাছে যাইতে পারবো? কমলাপুরের স্টেশন ম্যানেজার জানান, আগামী 10 দিন আগাম টিকিট বিক্রি করা হবে। 21 সেপ্টেম্বর থেকে কাউন্টারে পাওয়া যাবে দিনের টিকিট। অনেকে ধারণা তো স্বাভাবিকভাবেই যেহেতু 12 তারিখ থেকে দিচ্ছে, হয়তো কালকে টিকিটও পাবো, কিন্তু অ্যাকচুয়ালি 12 তারিখে ওপেন হচ্ছে আমাদের 21 তারিখের টিকিটটা, এবং এটা সেইভাবেই বিক্রি হচ্ছে। এরপর থেকে আপনার কন্টিনিউশন হয়ে যাবে, সবাই টিকিট পাবে আপনার, কিন্তু 20 তারিখ পর্যন্ত টিকিটটা 100% অনলাইনে চলে গেছে, সেটা কাউন্টারে পাওয়া যাবে না। কাউন্টার ছাড়া আগের মতোই টিকিট বিক্রি হচ্ছে অনলাইন ও মোবাইল অ্যাপসে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে ইলিশ রপ্তানির জন্য বিশেষ অনুমতি দিয়েছে সরকার। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানিয়েছেন, দুর্গাপূজার সামনে রেখে প্রায় 1,500 টন ইলিশ যাচ্ছে আগামী সপ্তাহে। মন্ত্রী জানান, 200-র মতো রপ্তানিকারক ভারতে মাছ রপ্তানির জন্য অনুমতি চেয়েছিলেন। এর মধ্যে 9 জনকে অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান 150 থেকে 175 টন মাছ রপ্তানি করতে পারবে। আকারের ওপর প্রতি কেজি ইলিশের পাইকারি দাম 800 থেকে 1400 টাকা পর্যন্ত ঠিক করা হয়েছে। দেশের চাহিদা মেটাতে 2012 সাল থেকে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। তবে গত বছর দুর্গাপূজার সময় পশ্চিমবঙ্গে 500 টন ইলিশ রপ্তানি করেছিল সরকার। উৎপাদন বাড়লেও আধুনিক হয়নি ইলিশের সরবরাহ সংরক্ষণের ব্যবস্থা, আর এতে কমছে না দাম। আড়তদারদের দাবি, এ সংকটের কারণে মধ্যস্বত্বভোগী। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলছেন, বাজার ব্যবস্থাপনা আধুনিক করার পথে বাধা আমলাতান্ত্রিক জটিলতা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা তথ্য বলছে, বিশ্বের মোট ইলিশের 75 ভাগের বেশি হয় বাংলাদেশে। আর মৎস্য অধিদপ্তর বলছে, গত বছর ইলিশের উৎপাদন ছিল 5,70,000 টন। বাজারেও মিলছে 2 থেকে 2.5 কেজি ওজনের ইলিশ। বাজারে পছন্দ মতো ইলিশ কেনা গেলেও দাম কমেনি। 1 কেজির ইলিশ 800 থেকে 900 টাকা, 1.5 কেজি ইলিশ মিলছে 1100 টাকা দরে। 600-700 গ্রামের ইলিশ 500 থেকে 600 টাকা কেজি। এখানকার মানুষ আপনার বিভিন্ন ইলিশ ব্যবহার করে, ঠিক আছে, সাধারণ মানুষের থেকে অনেক দাম আগাচ্ছে। সব সমুদ্রের মাছ, বরিশালের মাছ, বুলার মাছ চাঁদপুরে বলে চালাই দিতেছে। এগুলো সব নিম্নমানের মাছ, ভালো মাছ না, দাম কম, খারাপ মাছ এগুলি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বাজারে ইলিশ আসছে আগের চেয়ে বেশি, তবুও দাম কেন ঊর্ধ্বমুখী? এ প্রশ্নে মধ্যস্বত্বভোগীদের দুষছেন আড়তদাররা। আমাদের চাহিদার তুলনায় আমদানি অনেক বেশি, বিধে আমাদের মাছ বিক্রি করতে হিমশিম খাচ্ছি। আগে যদি হয়তো 30%, এখন হয়তো 35% হচ্ছে বা 40% হচ্ছে। এখন মাছের একটু বাড়ছে, কিন্তু মানুষের তো চাহিদা আছে, এই কারণে ধরেন মাছের দাম বেশি। বর্ডার এলাকায় নিয়ে যায়, তারা কোথায় নিতেছে, কেমনে কি করতেছে, সেটা আমাকে দেখার ব্যাপার না, কিন্তু আমরা উচিত মূল্য পাইতেছি না। সরকারিভাবে ইলিশ শিকার বন্ধ ছিল 65 দিন। পাশাপাশি করোনার কারণে লম্বা সময় নদীতে নামেননি জেলেরা। এতে বেড়েছে মাছের উৎপাদন, সুফলও মিলেছে আগের চেয়ে বেশি। দেশের মৎস্য উৎপাদন প্রক্রিয়া এবং বিপণন প্রক্রিয়াকে আধুনিকায়ন করতে হবে, সহজলভ্য করতে হবে। তিনি যেন বিদেশে সেটাকে রপ্তানি করতে পারেন, সেই প্রক্রিয়া সহায়তা করতে হবে। এ অবস্থায় সঠিক বাজার ব্যবস্থাপনার পাশাপাশি ইলিশ সংরক্ষণে আধুনিক হিমাগার স্থাপনের তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বজুড়ে গত 24 ঘন্টায় করোনায় প্রাণ গেছে 5,600-র বেশি মানুষের। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 9,19,000। নতুন 3 লাখের বেশি রোগী নিয়ে আক্রান্ত 2,86,00,000 ছাড়িয়েছে। এদিকে প্রতিদিনই দৈনিক শনাক্তের রেকর্ড ভাঙছে ভারত। অন্যদিকে ডিসেম্বর মাসকে যুক্তরাষ্ট্রের জন্য আরও বেশি প্রাণঘাতী বলছে দেশটির শীর্ষ গবেষকরা। 89, 95, 96, 97, 98 গত কয়েকদিনে এভাবেই বাড়ছে ভারতে দৈনিক করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। দৈনিক মৃত্যু রোধ ছাড়াচ্ছে 1200-র গণ্ডি। দেশটিতে মোট আক্রান্ত ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে 46.5 লক্ষ। এর মধ্যে কেবল মহারাষ্ট্রেই 10 লাখ। দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো 77,500-এ। তবে সরকারি হিসেবে দেশটিতে বেড়েছে সুস্থতার হার। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় প্রাণ গেছে 1100 মানুষের। এ নিয়ে দেশটির প্রাণহানি ছাড়িয়েছে 1,97,000-এর বেশি। নতুন 46,000-এর বেশি রোগী নিয়ে দেশটির মোট আক্রান্ত 66 লাখের বেশি। লুইজিয়ানাতে 75 ভাগ ধারণ ক্ষমতা নিয়ে রেস্তোরাঁ, গির্জা ও জিম খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে গভর্নর।
এদিকে দেশটির চিকিৎসকরা বলছে দাবানল থেকে আগত অস্বাস্থ্যকর বাতাস মানুষকে করোনায় সংক্রমণের জন্য আরও বেশি সংবেদনশীল করে তুলছে। এছাড়াও ডিসেম্বর মাস মার্কিনীদের জন্য আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেছে মার্কিন প্রধান গবেষকরা। মৃত্যুর দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট মৃতের সংখ্যা 1,30,000 ছাড়িয়েছে। শুক্রবার দেশটিতে প্রাণ গেছে 900 জনের। নতুন রোগী শনাক্ত হয়েছে 44,000-এর বেশি। এ পর্যন্ত দেশটিতে সংক্রমিত হয়েছে 42 লাখেরও বেশি মানুষ। এদিকে মেক্সিকোতে মোট প্রাণহানি ছাড়ালো 70,000। 24 ঘন্টায় দেশটিতে প্রাণ গেছে 534 জনের। মৃত্যুর দিক দিয়ে বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে দেশটি। ফ্রান্সে গত 24 ঘন্টায় 80 জনের প্রাণহানি হয়েছে। ভাইরাস পাওয়া গেছে প্রায় 9,500 মানুষের দেহে। তবে সংক্রমণ বাড়লেও দেশজুড়ে লকডাউন দেওয়া হবে না বলে জানিয়েছে ফরাসি সরকার। অন্যদিকে স্পেনে করোনা রোগী শনাক্তে সহায়তার জন্য স্প্যানিশ মিলিটারি ইমার্জেন্সি ইউনিটের 150 সদস্যের একটি দল মাঠে নেমেছে। কিউবাতে পরিস্থিতির অবনতি হওয়ায় হাভানা শহরে 15 দিনের জন্য কারফিউ ও লকডাউনের সময়সীমা বাড়িয়েছে সরকার। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একের পর এক পেছানো হচ্ছে দল ঘোষণার তারিখ। কত সদস্যের দল দেয়া হবে, কতদিন কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ দলকে, প্রস্তুতি বা কিভাবে সারবে টাইগাররা, সবকিছু নির্ভর করছে লঙ্কান বোর্ডের উপর। তবে এখনো কিছুই জানায়নি তারা, সেজন্য সব পরিকল্পনা থমকে আছে। এমনকি আশঙ্কা জাগছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর পিছিয়ে যাওয়া। তবে নেতিবাচক চিন্তা করতে চান না বিসিবি প্রধান নির্বাহী, বলছেন সফরের জন্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে চায় বোর্ড। কথা ছিল দল ঘোষণা হবে, কিন্তু শ্রীলঙ্কা সফরের অনেক ইস্যুই যে এখনো চূড়ান্ত নয়। যদিও কারা যাবেন লঙ্কায় সেটা একরকম ঠিকঠাক হয়ে আছে। বাংলাদেশের চাওয়া 7 দিনের কম কোয়ারেন্টিন। শ্রীলঙ্কার পরিকল্পনা এখনও জানা যায়নি। আবার অনুশীলন, ম্যাচ প্রোটোকল, ক্রিকেটারদের চলাফেরা, কোনো বিষয়ে বিস্তারিত জানা যায়নি। সেই বিবেচনায় পিছিয়ে দেয়া হয়েছে দল ঘোষণা। আমার মনে হয় এই ধরনের বিষয়গুলো আমরা এখন একটু বিরত থাকি। আগে আমরা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ফিডব্যাকটা পাই, কারণ আমাদের তো আসলে অনেক বিষয়ের সাথে জড়িত। লাইক আমাদের ফরেন কয়েকজন কোচ সরাসরি জয়েন করার প্ল্যান আছে, তাদের ক্ষেত্রে কি হবে, যারা সরাসরি জয়েন করবেন, যারা টিমের সাথে যাবেন তাদের একরকম প্রোটোকল, যারা আলাদা যাবেন তাদের একরকম প্রোটোকল। সো এই বিষয়গুলো আমরা যখন ক্লিয়ার হবো তখনই আমরা বলতে পারবো। করোনায় বদলে যাওয়া ক্রিকেটের সামনে চলে এসেছে নানা চ্যালেঞ্জ। সবশেষ সিপিএল থেকেও শিক্ষা নিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা বোর্ড। বিসিবি এখন লঙ্কা বোর্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়ে তার আগে নিজেদের কাজ ঠিকঠাক করে রাখতে চান প্রধান নির্বাহী। আমাদের ট্রাভেল বুকিং, আমাদের নিজস্ব প্র্যাকটিস প্ল্যান, আমাদের ঢাকাতে কবে থেকে আমরা প্ল্যানিং শুরু করব, ট্রেনিং, এই বিষয়গুলো তো আমাদের নির্ধারিত প্ল্যান অনুযায়ী আমরা করে রেখেছি এবং সেভাবে আমাদের কার্যক্রম চলছে। তবে টেবিলের আলাপের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক নেই। মাঠের লড়াইয়ে সিরিয়াস টাইগাররা। কঠোর পরিশ্রম আর একাগ্রতায় সেই লড়াইয়েও জিততে চান সবাই। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পাওয়ায় আগামী সপ্তাহে টাইগারদের ব্যক্তিগত অনুশীলনে যোগ দিতে পারবেন বিদেশি কোচিং স্টাফরা। 21 সেপ্টেম্বর শুরু হওয়ার কথা রয়েছে দলীয় প্রস্তুতি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।